ছোটে মিয়া বড়ে মিয়া সুবহান আল্লাহ। কিন্তু এই ক্যাপিটাল জিকে এক্সট্রা করে আদর করে এই ইউনিভার্সাল বা সার্বজনীন আখ্যাটাই বা কেন দেওয়া হলো? ঘটনাক্রমে কি হয়, তোমাদের দুজনের মাঝে যদি কোনো একটা থার্ড পার্সন বা সকল তৃতীয় ব্যক্তি এসে উপস্থিত হয়, তাহলে সম্পর্কটা কিন্তু আর মোটেও আগের মতো থাকে না, কেমন একটা ঘেঁটে যায়, তাই না? যদি তুমি একদম সেন্টারে যাও তো জি এর ভ্যালু 0, আবার যদি তুমি ইনফিনিটিতে যাও তখন জি এর ভ্যালু 0। ছোটে মিয়া বড়ে মিয়া সুবহান আল্লাহ। ঠিক এইরকমই আমরা গ্র্যাভিটেশন বা মহাকর্ষ চ্যাপ্টারে পাবো দুই ভাই, ছোট জি এবং বড় জি, স্মল জি অ্যান্ড ক্যাপিটাল জি। স্মল জি যার নাম হলো অভিকর্ষজ ত্বরণ বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মান কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ক্যাপিটাল জি এর নাম হলো ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। তো দুজনেই তো ধ্রুবক, কিন্তু এই ক্যাপিটাল জিকে এক্সট্রা করে আদর করে এই ইউনিভার্সাল বা সার্বজনীন আখ্যাটাই বা কেন দেওয়া হলো? আবার স্মল জি তার মান ভূপৃষ্ঠে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু আমরা যদি এই পৃথিবী পৃষ্ঠ থেকে কিছুটা ওপরের দিকে উঠি বা কিছুটা গভীরতায় নামি, তাহলে কি স্মল জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারই থাকবে, নাকি কিছুটা বাড়বে বা কমবে? তাহলে আজকের এই ভিডিওতে এই টপিকগুলো দেখে নেওয়া যাবে। সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এডুফিনিটি। আমি অভিজিৎ দাস। তোমাদের এই চ্যানেলে আমরা ক্লাস 11 এবং 12-এর ফিজিক্সের ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে টার্গেট করে সেমিস্টার ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ ব্যাক টু ব্যাক ভিডিও আপলোড করব। তো চলো আমার সঙ্গে ফিজিক্সকে ফিল করা যাক। তাহলে আজকের এই চ্যাপ্টারে আমরা যেটা ফার্স্টেই দেখব সেটা হলো ক্যাপিটাল জি ভার্সেস স্মল জি। তাহলে ক্যাপিটাল জি ব্যাপারটা কি? আমরা ফার্স্ট ভিডিওতে দেখেছি ক্যাপিটাল জি হলো ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। তো এখানে এই সার্বজনীন টার্মটার ঠিক কাজ কি? ভাবো একবার, তুমি তোমার কোনো একটা বন্ধু বান্ধবী বা কোনো একটা ক্লোজড ওয়ান, তার সঙ্গে তোমার যেই বন্ধুত্ব বা রিলেশন, সেটা শুরুতে কি মনে হয় যে সময়ের সঙ্গে এটা কোনোদিনও পরিবর্তিত হবে না, একই থাকবে। কিন্তু তাই কি হয়? ঘটনাক্রমে কি হয়, তোমাদের দুজনের মাঝে যদি কোনো একটা থার্ড পার্সন বা সকল তৃতীয় ব্যক্তি এসে উপস্থিত হয়, তাহলে সম্পর্কটা কিন্তু আর মোটেও আগের মতো থাকে না, কেমন একটা ঘেঁটে যায়, তাই না? ঠিক এই রকমই যদি এই ব্যাপারটা না হয়ে ব্যাপারটা এইরকম হতো যে মাঝে কেউ আসলো বা গেল, তাতে তোমাদের সম্পর্কর কিচ্ছু যায় আসে না, আজকেও যেরকম দুদিন পরেও সেরকম, এবং বছরের পর বছর যদি তোমাদের সম্পর্ক একই রকম থেকে যায়, তাহলে আমরা কি বলবো? তাহলে বলবো তোমাদের এই রিলেশন বা তোমাদের এই বন্ধুত্ব এভারগ্রিন বা ইউনিভার্সাল। ঠিক একই রকম আমাদের এই ক্যাপিটাল জি কিন্তু সম্পর্কের দিক থেকে খুব লয়াল। তাই তুমি ভাবো যে যদি আমরা দুটো M1 এবং M2 ভরের মাস নিই, তাহলে এই একটা অবজেক্ট নিলাম যার ভর M1, এই একটা অবজেক্ট নিলাম যার ভর কিনা M2। এই যে এদের মাঝের ডিস্টেন্সটা যদি তুমি R ধরো, তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল কত হবে? মহাকর্ষ বল আমরা জানি F = G M1 M2 বাই R স্কোয়ার। কিন্তু এখানে আমি যদি M1 এবং M2 এই দুটোকে একই রাখি, তাদের মধ্যবর্তী দূরত্বটাও যদি আমি ফিক্সড রাখি, তাহলে কিন্তু আমরা জানি যে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল সব সময় একই থাকে। তাহলে ব্যাপারটা সম্ভব কি করে? তখনই যদি এই ক্যাপিটাল জি এর মান কখনোই পরিবর্তিত না হয়। তার মানে কি, তুমি দুটো বস্তু নিলে, তার মাঝের যে মিডিয়ামটা সেটাকে তুমি পাল্টে দিলে, জল রাখলে, বাতাস রাখলে, কাঁচ রাখলে, লোহা রাখলে, যা ইচ্ছে তাই রাখলে, কিন্তু এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল কখনোই পাল্টাবে না, অর্থাৎ এই ক্যাপিটাল জি এর মান কখনোই চেঞ্জ হবে না। তাই যদি কোনো ধ্রুবক বা কনস্ট্যান্টের মান হয় ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মিডিয়াম ইনভলভড বা মিডিয়াম কনসার্নড, মানে মধ্যবর্তী বা আশেপাশের মাধ্যমের ওপর যদি সেই কনস্ট্যান্টের মান নির্ভর না করে, তাহলে আমরা সেই ধ্রুবককে বলি ইউনিভার্সাল কনস্ট্যান্ট বা সার্বজনীন ধ্রুবক। আমরা এই সেমিস্টার 2-এ আপকামিং চ্যাপ্টারে আরেকটা এরকম সার্বজনীন ধ্রুবকের নাম পাবো, যেটা হলো ক্যাপিটাল আর বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তাহলে এই যে ক্যাপিটাল জি, তার ভ্যালু আমরা আগের ভিডিওতেই দেখেছি। তার ভ্যালু কত হয়? তার ভ্যালু হয় 6.67 × 10⁻⁻11। আচ্ছা, ইউনিটটা কত হবে?
ইউনিট তুমি এখান থেকে পেয়ে যাবে যে ক্যাপিটাল জি ইকুয়ালস টু কত হবে এফ আর স্কোয়ার বাই m1 m2। তাহলে ইউনিটটা কত হবে বলো, ইউনিটটা যদি আমি এসআই লিখি তাহলে নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। তাহলে এটা হবে আমার ক্যাপিটাল জি এর ইউনিট। এবার স্মল জি আসা যাক। স্মল জি কি? স্মল জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। মানে তুমি কোনো একটা বস্তুকে অভিকর্ষের অধীনে ফ্রিলি ফল করতে দিলে, মানে তাকে তুমি ছেড়ে দিলে বস্তুটা বিনা বাধায় পড়ছে। তাহলে বস্তুটা প্রথমে তো ওর বেগ ছিল স্থির, ও যেহেতু স্থিরভাবে তুমি ওখানে মানে এখানে ধরে রেখেছিলে, এবার যখন তুমি এটাকে ছেড়ে দিলে তখন সে কিছুটা বেগ প্রাপ্তি করলো। তাহলে এই অবস্থায় তার বেগের একটা পরিবর্তন হলো। তাহলে যখনই কোনো বস্তুর বেগের পরিবর্তন হয় তখন আমরা জানি তার ত্বরণ থাকে। তাহলে কোনো একটা বস্তু অভিকর্ষের অধীনে যেই পরিমাণ ত্বরণ নিয়ে নিচের দিকে নামে সেই ত্বরণকে আমরা কি বলি? স্মল জি। ক্লিয়ার? তাহলে স্মল জি হচ্ছে দ্য অ্যাক্সেলারেশন উইথ হুইচ এ বডি ফ্রিলি ফলস আন্ডার গ্র্যাভিটি। মানে অভিকর্ষের অধীনে কোনো বস্তু যখন বিনা বাধায় নিচের দিকে পড়ে তখন তার যেই ত্বরণ হয় সেটা কত হয়? স্মল জি। আর তার মান কত হয়? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই। ক্লিয়ার? এবার নেক্সট টপিক আমরা যেটা দেখব সেটা হলো ওয়েট অফ এ বডি। কোনো একটা বস্তুর ওজন মানে আমরা কি বুঝি? যদি এটা একটা এম ভরের বস্তু হয় তাহলে এই বস্তুটাকে পৃথিবী, আমাদের মাদার আর্থ, কতটা বল দিয়ে নিজের দিকে টানছে? তো আমরা নিউটনের সেকেন্ড ল অফ মোশন থেকে জানি যে বলের ইকুয়েশন হয় এফ ইকুয়ালস টু এম এ। ক্লিয়ার? তাহলে আমরা এখানে দেখছি যে যতটা অভিকর্ষ বল এই বস্তুটার উপরে কাজ করবে সেটা হলো বস্তুর ভর ইন্টু কত হবে? ত্বরণ। তো আমরা আগের স্লাইডেই পড়লাম এই ত্বরণের মান কত হয়? স্মল জি। ক্লিয়ার? তাহলে এই বস্তুটার উপর যতটা ডাউনওয়ার্ড পুল বা কি দ্য ডাউনওয়ার্ড পুল এক্সপিরিয়েন্সড বাই বডি ডিউ টু গ্র্যাভিটি, সেটা তাহলে কত? এম ইন্টু জি। তাহলে এইটাকে আমরা বলবো বস্তুর ওয়েট। ক্লিয়ার? তাহলে কোনো বস্তুর ওজন মানে হলো বস্তুটাকে পৃথিবী যতটা অভিকর্ষ বল দিয়ে নিজের কেন্দ্রের দিকে টানছে। ক্লিয়ার? এবার আমরা নেক্সট যেটা দেখবো সেটা হলো ডিফারেন্স বিটুইন ক্যাপিটাল জি অ্যান্ড স্মল জি। তাহলে আমরা ক্যাপিটাল জি কি পেলাম ফার্স্টে বলো? একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট। ক্লিয়ার? আর আমরা স্মল জি কি পেলাম? জাস্ট একটা কনস্ট্যান্ট। ঠিক? ক্যাপিটাল জি যেহেতু ইউনিভার্সাল কনস্ট্যান্ট তাই সেটা মিডিয়ামের ওপর ডিপেন্ড করে না, আর স্মল জি সেটা কিন্তু মিডিয়ামের ওপর ডিপেন্ড করে। ক্যাপিটাল জি এর ইউনিট আমরা কি পেলাম বলো? তাহলে ক্যাপিটাল জি এর এসআই আমরা ইউনিট পেলাম নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। ঠিক? আর আমরা স্মল জি এর ইউনিট কি পেলাম? এসআই পেলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ক্যাপিটাল জি ডাইমেনশন আমরা কত পাবো? তাহলে ক্যাপিটাল জি ইকুয়ালস টু আমরা কত পেয়েছি? ক্যাপিটাল জি ইকুয়ালস টু আমরা পেয়েছি ক্যাপিটাল জি সমান এফ আর স্কোয়ার বাই m1 m2। তাহলে তুমি যদি এদের প্রত্যেকের ডাইমেনশন বসাও তাহলে এফ এর ডাইমেনশন আমরা কত পাবো বলো? তাহলে এফ এর পাবো এম এল টি টু দি পাওয়ার -2, আর এর পাবো এল স্কোয়ার, আর এম এর পাবো হচ্ছে এম স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি আলটিমেটলি কত পাচ্ছ? এম টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2। তাহলে এটা আমরা ফাইনালি পেলাম কি? ক্যাপিটাল জি এর ডাইমেনশন। আর স্মল জি এর ডাইমেনশন আমরা ইজিলি পাবো কত? ত্বরণের যাই মানে মাত্রা বা ডাইমেনশন হয় এল টি টু দি পাওয়ার -2। ক্লিয়ার? তাহলে বোঝা যাচ্ছে? এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্মল জি আর আমাদের আর্থ বা আমাদের পৃথিবীর মিন ডেনসিটি, এই মিন ডেনসিটি তার মধ্যে রিলেশন কি? তো তোমরা ভাববে মিন ডেনসিটি, ডেনসিটি মানে তো ঘনত্ব, কিন্তু মিন ডেনসিটি মানে গড় ঘনত্ব। অ্যাকচুয়ালি এই গড় ঘনত্ব কথাটা কেন দরকার হচ্ছে একবার ভাবো। আমাদের এই পৃথিবী তার সব জায়গায় কিন্তু ঘনত্ব একই রকম না। আমরা পৃথিবীর আপার সারফেসের ঘনত্ব যতটা কম, যত ভেতরের দিকে ঢুকবো পৃথিবীর ভেতরে যে গলিত খনিজ পদার্থ বা লোহা তার ঘনত্ব আস্তে আস্তে কিন্তু বাড়ছে। তাই আমাদেরকে যদি কোথাও ইকুয়েশনে পৃথিবীর ঘনত্ব ইউজ করতে হয় তাহলে আমরা ঠিক কোন জায়গার ঘনত্বটা ইউজ করব। সেই কারণে আমরা একটা গণনার সুবিধার্থে গড় ঘনত্ব ব্যাপারটা ধরে নিই। তাহলে এই গড় ঘনত্বকে যদি আমি রো দিয়ে ডিনোট করি তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা জানি স্মল জি বা অভিকর্ষজ ত্বরণ তার ইকুয়েশন আমরা পাই ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। ক্লিয়ার? যেখানে এই এমটা কি? এই এমটা হলো পৃথিবীর ভর। তাহলে তুমি লিখতে পারবে এম ইকুয়ালস টু রো ইন্টু 4/3 পাই আর কিউব। ক্লিয়ার? 4/3 পাই আর কিউব হলো কি পৃথিবীর আয়তন, আর তুমি এখানে আর স্কোয়ারটা আর স্কোয়ারের মতো রেখে দিলে। তাহলে আলটিমেটলি কি পেলে? তুমি পেলে 4/3 পাই রো জি আর।
এটা কি পেলে, এটা তুমি পেলে জি সমান। তাহলে এখান থেকে তুমি অ্যাকচুয়ালি রো সমান কত পাবে, তাহলে রো সমান পাবে 3, এদিকে গেল 3g/4 আর ক্যাপিটাল জি। বোঝা গেল? তাহলে এটা আমরা কি পেলাম, গড় ঘনত্বের রাশিমালা পেয়ে গেলাম। তাহলে গড় ঘনত্বের রাশিমালা কত হলো, 3g/4 ক্যাপিটাল আর ক্যাপিটাল জি। বোঝা গেল? তাহলে এই মানে ফর্মুলাটা তোমরা কিন্তু মাথায় রাখবে। বেশ, এবার চলো আমরা নেক্সট টপিকে আসি, সেটা হলো ভেরিয়েশন অফ স্মল জি উইথ হাইট। মানে আমরা যেটা শুরুতে বলেছিলাম, স্মল জি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ, তার ভূপৃষ্ঠে মান কিন্তু হয় 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। সেটা আমরা অ্যাকচুয়ালি কোথা থেকে পাই, সেটা পাই যে এই ভূপৃষ্ঠে যদি কোনো একটা বস্তু থাকে, তাহলে এ অ্যাকচুয়ালি পৃথিবীর কেন্দ্র থেকে, যেখানে কিনা আমরা ধরে নিই যে পৃথিবীর পুরো ভর সঞ্চিত আছে পৃথিবীর কেন্দ্রে, এটা আমরা ধরে নিই। তাহলে এখান থেকে ভূপৃষ্ঠের দূরত্ব কতটা, ভূপৃষ্ঠের দূরত্ব হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সঙ্গে সমান, অর্থাৎ ক্যাপিটাল আর। এবার তাহলে আমরা এখানে স্মল জি এর ইকুয়েশন অ্যাকচুয়ালি কত পাই, ক্যাপিটাল জি m/r²। এখানে যদি তুমি সব মানগুলো বসাও, পৃথিবীর ভর এবং পৃথিবীর ব্যাসার্ধ এবং ক্যাপিটাল জি এর মান, তাহলে তুমি স্মল জি এর মান কত পাবে, স্মল জি এর মান পাবে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? কিন্তু এখন যদি আমি এই রকমটা ধরতে চাই যে তুমি এই পৃথিবীর সারফেস থেকে এইচ হাইটে উঠে গেলে, এইচ হাইটে উঠে এখানে কোনো একটা বিন্দুতে তুমি চাও যে অভিকর্ষজ ত্বরণের মান কত হবে। তাহলে বলো, আমি যদি সেখানে ধরি অভিকর্ষজ ত্বরণের মান হবে জি ড্যাশ, তাহলে তার ফরম্যাটটা কীরকম হবে, সেটা হবে ক্যাপিটাল জি এম বাই, এখানে নিশ্চয়ই আর থাকবে না, কারণ এই টোটাল হাইটটা কত হবে, আর মানে এইচ প্লাস আর। বোঝা গেল? তাহলে এটা ঠিক হবে এরকম, আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখন যদি তুমি এই জি ড্যাশ বাই জি ইকুয়ালস টু করতে চাও, এই জি ড্যাশ বাই জি, ঠিক? তাহলে তুমি কি পাবে, তাহলে দেখো তুমি পাবে জিএম কেটে যাবে, তাহলে থাকবে আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। ক্লিয়ার? তুমি যদি এই আর স্কোয়ারটাকে নিচে নামিয়ে আনো, তাহলে কি হবে, হবে 1/r প্লাস এইচ তার হোল স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে কি হবে ব্যাপারটা, তাহলে থাকবে 1/, তুমি যদি এই আর স্কোয়ারটাকে ভেতরে ঢোকাও, তাহলে তুমি কি পাবে, আর প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার। তুমি এই পুরোটাকে যদি এখন ওপরে নিয়ে যাও, তাহলে কত হবে, 1 প্লাস এইচ বাই আর, এটা আর 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 1 হয়ে গেল, এইচ বাই আর এখানে ছিল +2, যদি ওপরে যায় তাহলে হবে -2। ক্লিয়ার? তাহলে তুমি এখান থেকে ফাইনালি কি পেলে, যে ক্যাপিটাল জি, সরি স্মল জি ড্যাশ, ঠিক, স্মল জি ড্যাশ বাই স্মল জি ইকুয়ালস টু পেলে এটা। এবার তুমি যদি এটাকে পেতে চাও যে জি ড্যাশ ইকুয়ালস টু, তাহলে জিটা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে জি ইন্টু এটা থাকবে। এবার এইটা আমরা কি জানি, এইটা কিন্তু -2, +2 কিন্তু না যে তুমি a প্লাস বি এর হোল স্কোয়ার ফরম্যাটে ভেঙে দেবে, এটা কিন্তু -2। তাহলে কি হবে, এটা আমাদের অসীম শ্রেণীর একটা ফর্মুলা বা ইনফাইনাইট সিরিজের আন্ডারে পড়ছে, যেখানে আমরা বাইনোমিয়াল এক্সপ্যানশন করব। তাহলে এখানে আমরা পাবো 1 - 2h বাই আর প্লাস ডট ডট ডট। ঠিক আছে? ডট 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 কি, কারণ এটা অসীম শ্রেণী, এটা এখানে অসীম সংখ্যক পদ আছে, তোমরা জানো ম্যাথে তোমরা এই ফর্মুলা পড়ে থাকবে। কিন্তু আমরা এখানে অ্যাকচুয়ালি শুধুমাত্র ফার্স্টের দুটো টার্ম নেব, 1 - 2h বাই আর। ক্লিয়ার? আমরা শুধুমাত্র ফার্স্টের দুটো টার্ম নেব 1 - 2h বাই আর। তাহলে কি হবে, আমরা এই পরের টার্মগুলো কেন নিচ্ছি না, পরের টার্মগুলো নিচ্ছি না কারণ এখানে আমি কি লিখব, যে হায়ার টার্মস নেগলিজিবল। কেন নেগলিজিবল, কারণ তুমি ভাবো যত তুমি ওপরের দিকে টার্ম যাবে হবে এইচ, এর নেক্সট টার্ম কত হবে, এইচ বাই আর তার হোল স্কোয়ার, তারপরেরটা হবে এইচ বাই আর টু দি পাওয়ার 4। তাহলে যখন তুমি এইভাবে টার্ম নিতে যাবে, তাহলে ভাবো এইচটা কিন্তু খুব ছোট আর আরটা অনেক বড়, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে তার যখন তুমি স্কোয়ার করবে, তখন টার্মের মানগুলো একের থেকে অনেক ছোট হবে, তাই আমরা হায়ার অর্ডার টার্মসগুলো নেগলেক্ট করলাম। তাহলে ফাইনাল ইকুয়েশন আমরা কত পেলাম বলো, তাহলে ফাইনাল ইকুয়েশন আমরা পেলাম যেটা এই লাইনে, যে জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু 1 - 2h
বাই আর। ক্লিয়ার? এটা হলো আমাদের ফাইনাল ফর্মুলা আফটার অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, এবার তুমি ভাবো এইটাকে যদি আমি গ্রাফিক্যালি প্লট করি তাহলে ব্যাপারটা ঠিক কীরকম হবে। তাহলে ব্যাপারটা ঠিক কীরকম হবে, ব্যাপারটা হবে একটা প্যারাবোলিক গ্রাফ, অর্থাৎ ঠিক এইরকম। বোঝা গেল? তাহলে গ্রাফিক্যাল ফরম্যাটটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, যেদিকে আমরা এখানে জি কে প্লট করলাম আর এখানে আমরা এইচ কে প্লট করলাম। বোঝা গেল? তাহলে এটা আমাদের গ্রাফিক্যাল ফরম্যাট। আর আমরা কি পাচ্ছি, ফাইনাল ইকুয়েশন পেলাম এটা, জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। ওকে, চলো এবার আমরা দেখে নিই ঠিক এর উল্টোটা, যে যদি আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে কিছুটা গভীরে নামি, কিছুটা গর্ত করে ভেতরের দিকে নামি, তাহলে স্মল জি এর ভ্যালুটা ঠিক কীরকম ভাবে পরিবর্তিত হবে। তো এই ব্যাপারটা দেখার আগে তোমাদেরকে একটা জিনিস একটু কিন্তু বুঝে নিতে হবে, সেটা কীরকম। ধরো আমরা সেল থিওরি বলে এখানে একটা থিওরি পাই, যেটা মেনলি বলতে চাইছে কি, যে যদি কোনো একটা মাস আউটসাইড স্ফেয়ার অর সেল হয়, এটা একটা স্ফেয়ার, স্ফেয়ার মানে গোলক, আর স্ফেয়ার আমরা এখানে কি পেলাম, সেল, সেল মানে এটা হলো সেল, সেল মানে একটা খোলক। তো যদি তুমি কোনো একটা ভরকে এই গোলকের বাইরে এখানে রাখো, বোঝা গেল, তাহলে বা কোনো একটা ভরকে এটা একটা খোলক তার এরকম বাইরে রাখলে, মানে সেটা গোলক হোক বা খোলক হোক, তুমি একটা এক্সটার্নাল মাস বা বাইরের কোনো একটা বস্তুকে এরকম তার কেন্দ্র থেকে আর দূরে তুমি রাখলে একটা গোলকের ক্ষেত্রে, বা তার কেন্দ্র থেকে তুমি আর দূরে রাখলে একটা খোলকের ক্ষেত্রে, দুই ক্ষেত্রেই কিন্তু আমরা এই দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের ফর্মুলা পাবো এফ ইকুয়ালস টু জি। আচ্ছা, যদি এই গোলকের ভর হয় ক্যাপিটাল এম, এই বস্তুর ভর হয় স্মল এম, তাহলে আমরা এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল পাবো ক্যাপিটাল জি এম স্মল জি বাই আর স্কোয়ার। এখানেও আমরা সিমিলার পাবো কত, এফ ইকুয়ালস টু, যদি এর ভর হয় ক্যাপিটাল এম, এই বস্তুর ভর হয় স্মল এম, তাহলে পাবো আমরা ক্যাপিটাল জি এম এম বাই আর স্কোয়ার। তার মানে বলতে কি চাইলাম, বলতে চাইলাম যে একটা গোলকের বাইরে যদি একটা বস্তু থাকে বা একটা খোলকের বাইরে যদি একটা বস্তু থাকে, দুই ক্ষেত্রেই আমরা এই পুরো গোলকের ভরটাকে এর কেন্দ্রে আছে বলে ধরে নিতে পারবো, এই খোলকের ক্ষেত্রেও এর ভরটা এর কেন্দ্রে জমা আছে বলে ধরে নিতে পারবো। তো তোমরা বলবে স্যার আমরা তো এরকম অনেক ক্ষেত্রে করেই থাকি, কিন্তু আসল ব্যাপারটা এবার, যে যদি এই মাস মানে এক্সটার্নাল মাস যেটা আমরা এখানে নিয়েছিলাম এই পজিশনে ছিল, ক্লিয়ার, সেই এক্সটার্নাল মাসটা এখন যদি গোলকের ভেতরে না থেকে, গোলকের বাইরে না থেকে গোলকের ভেতরে থাকে, ইনসাইড দ্য স্ফেয়ার অর সেল, মানে তুমি এইরকম কোনো একটা জায়গায় কি নিলে, এই এক্সটার্নাল মাসটাকে নিলে যার ভর কিনা এম। বোঝা গেল? এই গোলকের ক্ষেত্রেও হতে পারে বা এই খোলকের ক্ষেত্রেও হতে পারে। তখন কিন্তু তুমি এই পুরো গোলকের ভর এই যে কেন্দ্রে এখানে সঞ্চিত আছে বলে তুমি ভাবলে, আমি ধরে নেব যে এই দুটোর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল কত, ক্যাপিটাল জি এম, মানে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই এই ডিস্টেন্স তার স্কোয়ার করবে, সেটা কিন্তু আর চলবে না। তার মানে ব্যাপারটা কি, যখন এক্সটার্নাল মাসটা এই পুরো বস্তুর ভেতরে কোথাও একটা থাকছে, সিমিলার এখানে ওই পুরো বস্তুর ভেতরে কোথাও একটা থাকছে, তখন কিন্তু তোমার পুরো ক্যালকুলেশন পাল্টে যাবে। কিরকম হবে, এই যখন খোলকের ক্ষেত্রে তুমি নেবে, তখন এই বস্তুটা এই ভেতরে যে কোনো জায়গাতেই থাকুক না কেন, বোঝা গেল, এই বস্তুর ওপর এই খোলকের দ্বারা ক্রিয়াশীল মহাকর্ষ বল কিন্তু আমরা পাবো এফ ইকুয়ালস টু 0। এবার তোমরা বলবে স্যার 0 কেন, কারণ এই বস্তুটা যেখানেই থাকুক না কেন, এই পুরো খোলকটা চারিদিক দিয়ে ওকে এমনভাবে আকর্ষণ করছে যে আলটিমেটলি সমস্ত ফোর্সগুলোর আমি যদি ভেক্টর সাম নিই তাহলে আমি পাবো 0। তাই তোমরা সবসময় মনে রাখবে, যদি ইনসাইড দ্য সেল হয়, যদি এরকম খোলকের ভেতরে কোথাও একটা এক্সটার্নাল মাস থাকে, তাহলে এই পুরো খোলকের জন্য এর ওপর ক্রিয়াশীল মহাকর্ষ বল কত হবে, 0। আর গোলকের ক্ষেত্রে আমরা ঠিক এই রকম গোলকটাকে দুই ভাগে ভাগ করব। কিরকম ভাগ করব, আমরা ধরে নেব যে এই এম ভরটা নিয়ে আমরা এরকম একটা ছোট্ট গোলক আঁকবো, ক্লিয়ার। তাহলে কি হবে, এই বাইরের যেই পোর্শনটা সেটা একটা এরকম খোলকের মতো বিহেভ করবে,
তাহলে বাইরের পোর্শনটার জন্য এই এম ভরের বস্তুর ওপর ক্রিয়াশীল মহাকর্ষ বল আবারও 0। ঠিক একই কারণে যেখানে এরকম হলো, বুঝতে পারছো? মানে এই গোলকের ভেতরটাকে আমি একটা ছোট গোলক ধরলাম আর বাইরেটাকে একটা খোলক ধরলাম, তাহলে এই খোলকের জন্য ক্রিয়াশীল মহাকর্ষ বল এর উপরে 0। তাহলে আলটিমেটলি এই যে ভেতরের পোর্শনটা থাকলো ছোট একটা গোলক, তার জন্য এর ওপর ক্রিয়াশীল মহাকর্ষ বল যেটা হবে সেটা আমরা পাবো। বোঝা গেল? তাহলে এই ছোট গোলকটার জন্য শুধু এর ওপর মহাকর্ষ বল কাজ করবে, বাইরের এই পোর্শনটার জন্য কিন্তু এর ওপরে কোনো মহাকর্ষ বল কাজ করবে না। তো এই ব্যাপারটা আশা করি তোমরা বুঝেছো যে আউটসাইড হলে তো কোনো প্রবলেম নেই, আমরা অ্যাজ ইট ইজ ধরে নেব যেন সেন্টারে আছে, এই পুরো গোলক বা খোলকের ভরটা যেন সেন্টারে আছে। কিন্তু যদি এক্সটার্নাল মাসটা ইনসাইড বা ভেতরে কোথাও থাকে তাহলে মেন ব্যাপারটা কি হবে, খোলকের জন্য পুরোপুরি মহাকর্ষ বল 0, আর যদি গোলক হয় তাহলে বাইরের পোর্শনটা আমরা বাদ দেব, আর এই পয়েন্টটাকে নিয়ে আমরা একটা ছোট গোলক আঁকবো, সেই গোলকের যে ভর সেটা শুধুমাত্র এই বস্তুর ওপর মহাকর্ষ বল দেবে। ঠিক এই ব্যাপারটা আমরা অ্যাপ্লাই করব কোথায়? অ্যাপ্লাই করব আমরা গভীরতার সময়। যদি তুমি আচ্ছা আমরা কি পাবো? আমরা পাবো যে এটা যদি পৃথিবীর সেন্টার হয়, ঠিক আছে, আমরা পাবো যে এটা যদি পৃথিবীর সেন্টার হয় তাহলে ঠিক এই পয়েন্ট থেকে এই পৃথিবী পৃষ্ঠে যদি তুমি জি এর মান নিতে চাও তাহলে আমরা জানি এর ইকুয়েশন হয় জি ইকুয়ালস টু ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার, যার ভ্যালু আমরা কত পাই? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু যদি এখন তুমি এই রকম কিছুটা হাইটে নেমে যাও, বোঝা গেল? মানে তুমি এখন ঠিক এই এতটা নামলে, যেটা কিনা হলো এইচ, মানে তুমি এইচ পরিমাণ নামলে, তাহলে ঠিক একই রকম ভাবো আগে আমরা যে থিওরি পড়লাম যে এই পুরো পৃথিবী কিন্তু এই বস্তুর ওপরে, যে বস্তুটা কিনা এখন এখানে আছে সেই বস্তুর ওপরে মহাকর্ষ বল দেবে না। কতটা বস্তু দেবে? ঠিক এই পরিমাণ পৃথিবী, এই সবুজ রঙের তোমরা যেটা দেখতে পাচ্ছ এই পরিমাণ পৃথিবী এর ওপরে মহাকর্ষ বল দেবে, বাইরের সাদা পোর্শনটা কিন্তু আর কোনো মহাকর্ষ বল দেবে না। তাহলে ঠিক এখানে তুমি বলো আমরা জি এর ইকুয়েশন কি পাবো? তাহলে এখানে আমরা ক্রিয়াশীল জি কে যদি জি ড্যাশ ধরে নিই তাহলে তার ইকুয়েশন পাবো ক্যাপিটাল জি এম, কিন্তু আর পুরো এম লিখতে পারবে না, এম ড্যাশ। এম ড্যাশ মানে এই গোলকটা যেটা সবুজ রঙের তার ভর তুমি ধরে নিলে এম ড্যাশ, ঠিক আছে? তাহলে জি এম ড্যাশ বাই, এবার আর এর মান কত হবে? এই টোটালটা ছিল কত? আর, আর এই পোর্শনটা এইচ, তাহলে আমরা এই সাদা রঙের পোর্শনটা কত পাবো? এটা পাবো আর মাইনাস এইচ। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কত বসাতে পারবো? এখানে আমরা পারবো আর মাইনাস এইচ তার হোল স্কোয়ার। ক্লিয়ার? এবার যখন তুমি এখানে জি এর মান জি রাখলে এম ড্যাশের মান কত হবে? তাহলে এম ড্যাশের মান আমরা লিখতে পারবো পৃথিবীর ঘনত্ব, সেটা আমরা ধরে নিয়েছি গড় ঘনত্ব মানে সব জায়গায় সমান, ইন্টু আমরা এম ড্যাশের মান পাবো কত? 4/3 পাই আর মাইনাস এইচ তার হোল কিউব, আর নিচে একটা থাকলো আর মাইনাস এইচ এর হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি কেটে কত হবে? জি রো 4/3 পাই আর মাইনাস এইচ। ঠিক আছে? আচ্ছা এখানে যদি তুমি চাও যে এম এর মান বসাবে তাহলে কত হবে? জি আর স্কোয়ার ওপরে হবে রো ইন্টু 4/3 পাই আর কিউব। তাহলে আলটিমেটলি তুমি কত পাবে? তুমি পাবে 4/3 পাই জি রো ইন্টু আর। ক্লিয়ার? এবার এইটাকে তুমি 1 নম্বর ইকুয়েশন ধরলে আর এটাকে তুমি 2 নম্বর ইকুয়েশন ধরলে, এবার যদি তুমি ভাগ করো তাহলে তুমি পাবে হচ্ছে জি ড্যাশ বাই জি ইকুয়ালস টু কত পাবে? পাবে আর মাইনাস এইচ বাই আর, মানে আলটিমেটলি তুমি পেয়ে যাবে 1 মাইনাস এইচ বাই আর। তার মানে জি ড্যাশ ইকুয়ালস টু হবে জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। তাহলে এটা আমরা পেয়ে গেলাম আমাদের ফাইনাল ফর্মুলা, যে এইচ গভীরতায় যদি আমি নামি তাহলে যেই পরিমাণ আমি অভিকর্ষীয় ত্বরণ পাবো তার মান হবে জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। এটাকে যদি তুমি এখন গ্রাফিক্যালি প্লট করতে চাও তাহলে গ্রাফটা ঠিক কীরকম হবে তুমি ভাবো। এটা তুমি জি ড্যাশ রাখলে, এটা এইচ রাখলে, তাহলে ব্যাপারটা হবে যে এটা দেখো এই তুমি মানে এখান থেকে বুঝতে পারবে যে জি ড্যাশ ইকুয়ালস টু জি ইন্টু এই সাম কনস্ট্যান্ট, তার মানে তুমি গ্রাফটা পাবে ঠিক এরকম একটা স্ট্রেট লাইন। বোঝা গেল? তাহলে আগের বার আমরা প্যারাবোলা পেয়েছিলাম, এখানে আমরা স্ট্রেট লাইন পেলাম। তার মানে তুমি আর একটা জিনিস এখানে ভাবতে পারো যে যদি আমরা দুটো গ্রাফকে কম্বাইন করি, মানে তুমি এটা একটা নিলে যে পৃথিবী
এটাকে ধরলে পৃথিবীর সেন্টার। তাহলে পৃথিবীর সেন্টার থেকে তুমি যত বাইরের দিকে যাবে তত কিন্তু জি এর ভ্যালু বাড়বে, বাড়তে বাড়তে এই পজিশনে একটা হাইয়েস্ট পজিশনে দাঁড়াবে। সেটা কত? যখন এই উচ্চতার ভ্যালুটা দাঁড়াবে ক্যাপিটাল আর। তাহলে সেন্টার থেকে সেন্টারে, পৃথিবীর সেন্টারে কিন্তু তোমরা মনে রাখবে অভিকর্ষীয় ত্বরণের মান 0। তাহলে পৃথিবীর সেন্টারে 0, যখন আস্তে আস্তে পৃথিবীর সেন্টার থেকে বাইরের দিকে উঠে আসলো তখন ভূপৃষ্ঠ অভিকর্ষীয় ত্বরণের মান দাঁড়ালো কিন্তু কত? সেটার নাম হবে জি, বা আমরা তার অ্যাকচুয়াল ভ্যালু কত জানি? অ্যাকচুয়াল ভ্যালু জানি 9.8। ঠিক। আবার এই পৃথিবীর সারফেসে যখন পৌঁছে গেলে তারপর থেকে তুমি এবার যত আরো উপরের দিকে যাবে তত কিন্তু জি এর ভ্যালু আবার কমবে, কিন্তু সেটা অধিবৃত্তাকার হারে বা প্যারাবোলিক রেটে কমবে। তাহলে পৃথিবীর যদি তুমি একদম সেন্টারে যাও তো জি এর ভ্যালু 0, আবার যদি তুমি ইনফিনিটিতে যাও তখন জি এর ভ্যালু 0। আর জি এর ভ্যালু ম্যাক্সিমাম কোথায়? ম্যাক্সিমাম হচ্ছে যখন উচ্চতা ক্যাপিটাল আর মানে ভূপৃষ্ঠে, যার ভ্যালু 9.8। ওকে, তাহলে এই ব্যাপারগুলো তোমরা একটু মনে রাখবে, আর এই গ্রাফটা হাইলি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। তাহলে এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আর্থ ডায়ারনাল মোশন, মানে আমরা কি পাবো? যে পৃথিবীর আহ্নিক গতি। আমরা জানি যে যদি তুমি কোনো একটা বস্তুকে এরকম জায়গায় রাখো তাহলে সেই বস্তুটা কিনা পৃথিবী যেহেতু নিজের চারিদিকে ঘুরছে, যেটাকে আমরা পৃথিবীর আহ্নিক গতি বলি, তাহলে সেই রকম এই বস্তুটাও কিন্তু পৃথিবীর এই অক্ষের চারিদিকে ঘুরবে। বোঝা যাচ্ছে? তাহলে পৃথিবী যদি নিজে পুরোটা ঘোরে তাহলে এই বস্তু কিন্তু এইরকম একটা বৃত্তাকার পথে, মানে পৃথিবীর তুমি যদি ওপর দিয়ে কোনো একটা বস্তুকে রাখো তাহলে সে এইরকম একটা বৃত্তাকার পথে ঘুরবে, পৃথিবীও ঘুরছে, সেও ঘুরবে এই অক্ষ বরাবর। তাহলে এই বস্তুটা আমরা জানি যে কোনো একটা বস্তু যদি একটা বৃত্তপথে ঘোরে তাহলে সে বৃত্তপথের ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে একটা বল অনুভব করে, যার নাম হলো কি? যার নাম হলো সেন্ট্রিফুগাল ফোর্স বা অপকেন্দ্র বল। তাহলে এই বলের মান আমরা কত পাবো? তাহলে এই বস্তুর ভর যদি এম হয় তাহলে এই বস্তুর এই ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে এই বস্তু একটা বল পাবে, যার ভ্যালু হবে এম ওমেগা স্কোয়ার আর। বোঝা গেল? যদি এই ব্যাসার্ধটাকে আমরা আর ধরি তাহলে এম ওমেগা স্কোয়ার আর, যেখানে ওমেগা হলো পৃথিবীর কৌণিক বেগ। এবার তুমি ভাবো যে পৃথিবী সে তো এই সেন্টারের দিকে এই বস্তুটাকে টানছে মহাকর্ষ বল দিয়ে, পৃথিবী এই সেন্টারের দিকে বস্তুটাকে মহাকর্ষ বল দিয়ে টানছে, তার মান কত? তার মান হলো এমজি। কিন্তু বস্তুটা এই দিকে একটা বাইরের দিকে যাওয়ার একটা বল পাচ্ছে। এবার তুমি ধরো যে বস্তুটা যেই পজিশনে আছে সেই অক্ষাংশটা হলো থিটা। ঠিক। তাহলে এই ফোর্সটাকে আমি যদি এই দিকে নিতে চাই তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তাহলে এটা যদি এম ওমেগা স্কোয়ার আর হয় তাহলে এই ভেক্টরটার এই দিকে আমরা উপাংশ বা কম্পোনেন্ট কত পাবো? তাহলে সেটাও হবে এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। ক্লিয়ার? তাহলে তুমি ভাবো এই দিক বরাবর পৃথিবীর কেন্দ্রের দিকে পৃথিবী ওকে টানছে এমজি পরিমাণ বল দিয়ে, কিন্তু ও বাইরের দিকে একটা বল পাচ্ছে কত? এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। তাহলে অ্যাকচুয়ালি বস্তুটাকে পৃথিবীর ভেতরের দিকে কতটা মানে আমরা আপাত বল বলতে পারি, কারণ অ্যাকচুয়াল বল তো এমজি, কিন্তু বাইরের দিকে অতটা বল পাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি ওকে ভেতরের দিকে আমি যদি এই বলটা বিয়োগ করি তাহলে পেয়ে যাবো যে এই পরিমাণ বল দিয়ে পৃথিবী ওকে যেন আপাতভাবে ভেতরের দিকে টানছে। তাহলে এটাকে আমি কি লিখতে পারবো? তাহলে এটাও একটা ফোর্স, তাহলে এটাই হবে ওই বস্তুর আপাত ওজন, তাই তো? অ্যাকচুয়াল ওজন এমজি, কিন্তু এটা বাদ দিয়ে আমরা যেটা পাবো সেটাকে আমরা লিখতে পারি এম জি ড্যাশ। বোঝা গেছে? তাহলে বস্তুর আপাত ওজনের আমরা ফর্মুলা পেলাম এম জি ড্যাশ। এবার তুমি এই যে একটা ট্রায়াঙ্গেল পাচ্ছ, এই ট্রায়াঙ্গেল থেকে তুমি ভাবো যে তোমার এইটা তো হলো ক্যাপিটাল আর অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ, এটা হলো ছোট আর কিনা যেই বৃত্তপথে বস্তুটা এখন ঘুরছে, কারণ বস্তু তো এই পজিশনে আছে। তাহলে এই পথের ব্যাসার্ধ হলো স্মল আর, এটা হলো ক্যাপিটাল আর। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় মানে বস্তুর অক্ষাংশ, তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে থিটা। তাহলে তুমি আলটিমেটলি কি পাবে? তুমি পাবে ফ্রম দিস ট্রায়াঙ্গেল তুমি পাবে স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়ালস টু কস থিটা। তাহলে তুমি যদি এখানে ভ্যালুটা চেঞ্জ করো, আচ্ছা ফার্স্টে যদি তুমি এম কমন নাও তাহলে কি পড়ে থাকবে? পড়ে থাকবে জি মাইনাস ওমেগা স্কোয়ার। এবারে স্মল আর এর জায়গায় তুমি এই ভ্যালুটা বসাও, তাহলে কত পাবে? ক্যাপিটাল আর কস থিটা ইন্টু আর একটা কস থিটা। ক্লিয়ার? তুমি এখানে রাখলে কত? এম জি ড্যাশ। তাহলে যদি তুমি পরের লাইনে এই এম আর এম কে কেটে দাও তাহলে ফাইনালি তুমি পাবে জি ড্যাশ ইকুয়ালস টু জি। ওকে, আচ্ছা এখানে
মাইনাস কত পাবে ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। বোঝা গেল? তাহলে এটা আমরা পেয়ে গেলাম ফাইনাল ফর্মুলা, যে যদি কোনো একটা বস্তু এই থিটা অক্ষাংশে থাকে তাহলে পৃথিবীর এই যে নিজের চারিদিকে ঘুরছে, মানে এটাকে আমরা কি বলি, পৃথিবীর আহ্নিক গতি, এই গতির জন্য ওর জি এর ভ্যালু, আপাত জি, সেটা প্রকৃত জি এর থেকে কিছু পরিমাণ কম হয়। সেই ফর্মুলা কি, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। এখানে কিন্তু স্কোয়ার আছে, এই ব্যাপারটা তোমরা মনে রাখবে। ক্লিয়ার? নেক্সট টপিক আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে গ্র্যাভিটেশনাল ফোর্স এট দ্য সেন্টার অফ হলো সিমেট্রিক বডিজ। মানে আমরা যদি এরকম কিছু সিমেট্রিক বা প্রতিসম কোনো বস্তু পাই যার আকার আলাদা আলাদা, কিন্তু যদি আমরা এর ভেতরে এর সেন্টারে যদি আমরা কোনো রকম এরকম কোনো বস্তুকে রাখি, এক্সটার্নাল কোনো একটা অবজেক্ট বা মাস, তাহলে কি হবে, আমরা আগেই পেলাম তাই না এই গোলকের কেসে, যে যদি এইরকম একটা হলো গোলক বা সেল বা খোলক আমরা পাই, তাহলে সেন্টারে টোটালটার জন্য কতটা মহাকর্ষ বল কাজ করে, তাহলে টোটালটার জন্য মহাকর্ষ বল কাজ করে কিন্তু 0। বোঝা গেল? কারণ সব দিক দিয়ে যা ফোর্স দেবে ভেক্টর সাম করে আলটিমেটলি হবে 0। সিমিলার এই সব কেসেই মহাকর্ষ বল কত হবে, মহাকর্ষ বল হবে 0। তাহলে এটা তোমাদের কোনো একটা শর্ট কোশ্চেন আসতে পারে, ইম্পর্টেন্ট ছিল তাই আমি বলে দিলাম। যদি কোনো হলো মানে ফাঁপা কিন্তু সিমেট্রিক মানে প্রতিসম যদি এরকম বস্তু থাকে, তার সেন্টারে যদি আমি কোনো একটা এক্সটার্নাল ভরকে বা বস্তুকে রাখি, তাহলে মহাকর্ষ বলের মান কিন্তু হবে 0। বোঝা গেল? তাহলে মোটামুটি শেষ। এবার কয়েকটা শর্ট কোশ্চেন দেখো, যে যদি আমরা আর ব্যাসার্ধের দুটো গোলক, দুটো অভিন্ন গোলক, মানে কি দুটো একই রকম গোলক, আর ব্যাসার্ধের তোমরা দুটো একই রকম গোলক নিলে, সেই গোলককে একে অপরের সঙ্গে স্পর্শ করিয়ে রাখলে, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল নিচের কোণটির সঙ্গে সমানুপাতিক। ব্যাপারটা কিরকম? তুমি বলবে স্যার এটা একটা ভর আর এটা একটা অভিন্ন ভর, তাহলে এম আর এম, এদের মাঝে দূরত্ব এটা আর এটা হলো আর, একদম মানে একদম একই রকম গোলক। তাহলে তোমরা বলবে স্যার আর তার স্কোয়ার, তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল হবে আর স্কোয়ার, মানে 1/r স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম না। কেন? সিম্পলি ভাবো, আমরা এফ ইকুয়ালস টু কত পাবো জি এম এম বাই আর স্কোয়ার। এম এম কেন? কারণ এখানে দুটো গোলকই একই ভর। তাহলে গোলকের ভরকে আমরা কত লিখতে পারবো বলো, 4/3 পাই আর কিউব ইন্টু রো, আয়তন ইন্টু ঘনত্ব, তার আবার স্কোয়ার, কারণ দুটো এম আছে আর নিচে হলো আর স্কোয়ার। তাহলে আলটিমেটলি থাকবে জি 4/3 তার স্কোয়ার, 4/3 পাই রো তার স্কোয়ার, আর এখানে কত থাকবে r⁶, আর নিচে হবে, আচ্ছা এখানে ক্যাপিটাল আর স্মল আর ব্যাপারটা ঠিক হবে না, সব জায়গাতেই হবে কি একই রকম আর, তাহলে এখানে আমরা স্মল আর করে নিলাম। ঠিক আছে? কারণ একই গোলক, তাহলে তার ব্যাসার্ধ দুই জায়গাতে আমাকে একই ধরতে হবে, তাহলে স্মল আর, এখানেও স্মল আর, তাহলে এখানে আর স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমরা কি পাবো, সামথিং ইন্টু r⁴, মানে ক্রিয়াশীল মহাকর্ষ বল এফ হবে ভ্যারিজ অ্যাজ r⁴। তাহলে এখানে রাইট আনসার r⁴। ক্লিয়ার? আর হচ্ছে যে ফাইন্ড আউট দ্য রিলেশন বিটুইন দ্য হাইট স্মল h and the depth d respectively from the earth surface at which g is equal। মানে কি, তুমি একটা যদি h হাইটে ওঠো তাহলে g এর মান যতটা হবে, কতটা গভীরে নামলে g এর মান সেম হবে। তো সিম্পল, তুমি কি জানো, যদি তুমি হাইটে ওঠো তাহলে g ড্যাশের ফর্মুলা কি পাও, g ইন্টু 1 মাইনাস 2h/r। আর যদি তুমি ডেপথে নামো তাহলে জি ড্যাশ বা জি ডবল ড্যাশ যদি ধরি, তাহলে তার ফর্মুলা কি পাও, জি ইন্টু 1 মাইনাস h/r। আমরা আগে তো দুটোর মানে সেম ফর্মুলা ডিডাকশন করলাম। সরি, এটাকে আমি কি লিখবো, ডেপথ, তাহলে ডি, তাই তো, যেহেতু আমাদের প্রবলেমে ডি দেয়া আছে। তাহলে কখন এই দুটো ইকুয়াল হবে, তাহলে এই দুটো যদি জি ড্যাশ ইকুয়ালস টু জি ডবল ড্যাশ হয়, মানে তুমি হাইটে উঠলেও আর গভীরে নামলেও যদি একই থাকে, তাহলে ফর্মুলা থেকে আমরা কি পাবো, ফর্মুলা থেকে আমরা পাবো 2h ইকুয়ালস টু ডি। বোঝা গেল? তাহলে খুব সিম্পল ছিল, এদের মধ্যে h আর d এর মধ্যে রিলেশন কত হবে, 2h ইকুয়ালস টু ডি। মানে তুমি যতটা হাইটে উঠবে তার অর্ধেক গভীরে নামলে g এর ভ্যালু কিন্তু সেম হবে। আর এই ভিডিও তোমাদের যদি একটুও কাজে লাগে তাহলে আমি নিজে খুব ভালো ফিল করব। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।